হ্যালো এভরিওয়ান, ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের জিকে মক টেস্ট নাম্বার 11। এর আগে অলরেডি আমাদের 10টি মক টেস্ট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং এই ভিডিওর আই বাটনে তার তোমরা প্লে লিস্ট পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে আগের যে 10টি মক টেস্ট রয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমপ্লিট করে নেবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সাথে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিও শেষে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দেবে যে এই 40টি প্রশ্নের মধ্যে তোমার কটি সঠিক হয়েছে এবং কয়টি সঠিক হয়নি। চলো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। আনন্দমঠ উপন্যাসের রচয়িতা হলেন কে? আনন্দমঠ উপন্যাসের রচয়িতা হলেন কে? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো আমি উত্তর বলার আগে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে কমেন্ট বক্সে। তো দেখো, এই যে আনন্দমঠ উপন্যাসটি রয়েছে এর রচয়িতা হচ্ছেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এবং এই আনন্দমঠ উপন্যাসই কিন্তু আমাদের যে জাতীয় যে গান রয়েছে বন্দে মাতরম গানটি, সেই গানটি কিন্তু এই উপন্যাস থেকেই নেওয়া হয়েছে। তো চলো এর সাথে সাথে আমরা দেখে নিচ্ছি বেশ কিছু উপন্যাস এবং তার লেখক কে রয়েছেন। তো দেখো, আনন্দমঠ যে উপন্যাসটি রয়েছে সেটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কপাল কুণ্ডলাও লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পথের পাঁচালী যে রয়েছে সেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গোড়ার লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর শেষ কবিতা সেটিও লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত এবং চরিত্রহীন এটিও লিখেছেন কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং হাসুলি বাকের উপকথা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, নন্দনকানন কোন রাজ্যে অবস্থিত? নন্দনকানন কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এই যে নন্দনকানন রয়েছে এটি উড়িষ্যার ভুবনেশ্বরে কিন্তু এটি অবস্থিত। তো এখানে যেহেতু রাজ্য চাওয়া হয়েছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, উড়িষ্যা। উড়িষ্যাতে কিন্তু এই নন্দনকানন রয়েছে। তার সাথে আমরা দেখে নিচ্ছি বেশ কিছু অভয়ারণ্য এবং সেগুলো কোন রাজ্যে রয়েছে। তো দেখো, বেতলা অভয়ারণ্য যেটি রয়েছে ঝাড়খণ্ডে। উড়িষ্যায় কোন কোন রয়েছে? তো দেখো, উড়িষ্যায় রয়েছে ভিতরকণিকা অভয়ারণ্য, শিমলিপাল অভয়ারণ্য এবং তার সাথে চিল্কা অভয়ারণ্য। গুজরাটে রয়েছে নাল সরোবর অভয়ারণ্য। আসামে রয়েছে বুড়াছাপড়ি অভয়ারণ্য এবং পরে দেখে নিচ্ছি জিম করবেট ন্যাশনাল পার্ক বা অভয়ারণ্য রয়েছে কিন্তু উত্তরাখণ্ডে। আসামে রয়েছে মানস অভয়ারণ্য। গির অভয়ারণ্য রয়েছে গুজরাটে এবং রণথম্বর যে অভয়ারণ্য রয়েছে সেটি রয়েছে কিন্তু রাজস্থানে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব। তোমাদের দিবস সম্পর্কে একটি যেহেতু প্রশ্ন থাকবে সেহেতু একটি দিবস সম্পর্কে প্রশ্ন আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মক টেস্টে। তো দেখো, এই 3 নম্বর প্রশ্ন কী দেওয়া রয়েছে, ভারতের নৌবাহিনী দিবস কবে পালন করা হয়? ভারতের নৌবাহিনী দিবস কবে পালন করা হয়? তো মনে রাখবে এই যে নৌবাহিনী দিবস যে রয়েছে সেটি কিন্তু 4ই ডিসেম্বর পালন করা হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, ত্রিবেন্ট যে অপারেশন রয়েছে তারপরে কিন্তু 1971 লিখে দিচ্ছি 1971 ত্রিবেন্ট অপারেশন হয়েছিল। সেই দিনটিকে এই স্মরণীয় করে রাখার জন্য এই যে 4ই ডিসেম্বর তারিখটা রয়েছে, এই 4ই ডিসেম্বর তারিখটাকে কিন্তু নৌবাহিনী দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি শাসন জারির সময়সীমা কত? রাষ্ট্রপতির শাসন জারির সময়সীমা কত? তোমরা রাখবে এই যে রাষ্ট্রপতির শাসন যে রয়েছে এই রাষ্ট্রপতির শাসন জারির সময়সীমা হচ্ছে কিন্তু 6 মাস। কিন্তু 6 মাসেও যদি সেটি সলভ না হয় তাহলে পার্লামেন্টের অনুমোদন নিয়ে কিন্তু এটি আবার পরে 6 মাস করা যায়। অর্থাৎ পুনর্বার কিন্তু এটিকে 6 মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। অর্থাৎ 6 মাস করে ডিভাইডেড করে কিন্তু অনেকবারই করা যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, শিক্ষার অধিকার আইন অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট কোন সালে কার্যকর হয়? শিক্ষার অধিকার আইন কোন সালে কার্যকর হয়? তো দেখো, এখানে তোমাদের দুটি প্রশ্ন আসতে পারে। এক তো শিক্ষার অধিকার আইন কোন সালে পাস হয় এবং আরেকটি যেটা প্রশ্ন যে কোন সালে কার্যকর হয়। তো তোমাদের বলে রাখি
এটি কিন্তু 2009 সালে এই যে শিক্ষার অধিকার আইন সেটি হচ্ছে কিন্তু পাস হয় এবং কার্যকর কত কত সালে হয় তোমরা রাখবে 2010 সালে, ঠিক আছে। 1 এপ্রিল কিন্তু এই যে শিক্ষার অধিকার আইন সেটি কিন্তু কার্যকর হয়। যেহেতু এই প্রশ্নে কার্যকর রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধায় সহায়তা করে? কোন ভিটামিন রক্ত জমাট বাঁধায় সহায়তা করে? কী হবে সঠিক উত্তর? তো মনে রাখবে ভিটামিন কে যে রয়েছে এই ভিটামিন কে কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো দেখো এই যে ভিটামিন রয়েছে এটি কিন্তু প্রথমবিন নামক একটি প্রোটিন তৈরি করে যেটি রক্ত জমাট বাঁধায় সহায়তা করে। তো চলো বেশ কিছু ভিটামিন দেখে নিচ্ছি যেগুলো আমাদের শরীরে বিভিন্ন উপকার করে। তো কোন কোন ভিটামিন কী কী উপকার করে? তো দেখো ভিটামিন এ যে রয়েছে সেটি দৃষ্টিশক্তি এবং ত্বকের স্বাস্থ্য কিন্তু বাড়ায়। পরবর্তী দেখো ভিটামিন বি কমপ্লেক্স যেটির শক্তি উৎপাদন করে, স্নায়ু এবং রক্ত গঠন করে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষত সারাতে সাহায্য করে। ভিটামিন ডি হাড় এবং দাঁত মজবুত করে। ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রজনন স্বাস্থ্য বৃদ্ধি করে। এবং ভিটামিন কে যে রয়েছে সেটি রক্ত জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে। তো ফ্রেন্ডস আমরা এই ভিডিওর টার্গেট কিন্তু রেখেছি শুধুমাত্র 100টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাদের এই যে লাইকের টার্গেটটি রয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। এবং তোমরা যারা ডব্লিউপি এক্সাম, কেপি এক্সাম, বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন এবং জব রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের সবচেয়ে বড় কয়লা খনি কোনটি? ভারতের সবচেয়ে বড় কয়লা খনি কোনটি? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ঝাড়খণ্ডের ঝরিয়া হচ্ছে কিন্তু ভারতের সবচেয়ে বড় কয়লা খনি। এটা কিন্তু রিজার্ভ, ঠিক আছে। এখানে তোমাদের প্রশ্ন আবার দুই ধরনভাবে আসতে পারে, একটি রিজার্ভ একটি ওপেন। বর্তমানে যদি সিঙ্গেল ওপেন কয়লা খনি বলে সব থেকে বড় সেক্ষেত্রে হবে কিন্তু গোবরা হচ্ছে কিন্তু বর্তমানের সব থেকে বড় ওপেন কয়লা খনি। এবং যদি রিজার্ভের কথা বলে তাহলে হচ্ছে কিন্তু ঝরিয়া হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 3 বিঘা করিডর কোন দুটি দেশের মধ্যে রয়েছে? 3 বিঘা করিডর কোন দুটি দেশের মধ্যে রয়েছে? তোমরা রাখবে এই যে 3 বিঘা যে করিডর রয়েছে সেটি কিন্তু ভারত এবং বাংলাদেশ সীমান্তে কিন্তু রয়েছে। এবং এই 3 বিঘা করিডর আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে এবং কোন জেলায়? তোমরা রাখবে কোচবিহারে রয়েছে কিন্তু এই 3 বিঘা করিডর। এটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারত বাংলাদেশ সীমান্ত। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, মঙ্গলযান অর্থাৎ মার্স অরবিটার মিশন কবে উৎক্ষেপণ হয়? মঙ্গলযান কবে উৎক্ষেপণ হয়? মার্স অরবিটার মিশন কবে উৎক্ষেপণ হয়? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 2013 সালে কিন্তু এই মঙ্গলযান উৎক্ষেপণ হয়। তারিখ কত? তোমরা রাখবে 5ই নভেম্বর কিন্তু এই যে মঙ্গলযান এটি উৎক্ষেপণ হয় এবং 2014 সালে কিন্তু এটি মঙ্গলে পৌঁছান। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে? ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে? তোমরা রাখবে এই যে ভারতের প্রথম মহিলা মহাকাশচারী হলেন কিন্তু কল্পনা চাওলা। অপশান এ হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। কল্পনা চাওলা হচ্ছেন কিন্তু ভারতের প্রথম মহিলা মহাকাশচারী। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প কোন সালে শুরু হয়? জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প কোন সালে শুরু হয়? তোমরা রাখবে 1998 সালে কিন্তু এই যে জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প সেটি কিন্তু শুরু হয়। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কাদের নেতৃত্বে 1934 সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল? কাদের নেতৃত্বে 1934 সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে অপশান বি, আচার্য নরেন্দ্রদেব এবং জয়প্রকাশ নারায়ণ। এদের নেতৃত্বে কিন্তু 1934 সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কিন্তু
প্রতিষ্ঠিত হয়েছে। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, বগি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তোমাদের এই রকম কিন্তু একটি প্রশ্ন থাকবে, কোন কাপ বা কোন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত, একটি প্রশ্ন কিন্তু তোমাদের থাকবেই থাকবে। তো এই পোর্শনটা একটু ভালো করে কিন্তু তোমরা দেখে নেবে। তো দেখো, বগি শব্দটি যে রয়েছে সেটি কিন্তু গলফ খেলার সাথে কিন্তু যুক্ত, অর্থাৎ অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, সতী প্রথা নিষিদ্ধকারী আইন কোন সালে কার্যকর হয়? সতী প্রথা নিষিদ্ধকারী আইন কোন সালে কার্যকর হয়? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে, এই যে সতী প্রথা নিষিদ্ধ আইন এটি কিন্তু কার্যকর হয় 1929 সালে, ঠিক আছে। এবং কার নেতৃত্বে এটি কার্যকর হয়? তোমরা রাখবে, লর্ড উইলিয়াম বেন্টিংকের নেতৃত্বে কিন্তু এই সতী প্রথা নিষিদ্ধকারী আইন কার্যকর হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল কিন্তু কৃষি উন্নয়ন, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়? তোমরা রাখবে, 1951 থেকে কিন্তু 1956 পর্যন্ত এই প্রথম কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলে, এবং এখানের প্রধান মূল লক্ষ্য ছিল কিন্তু হচ্ছে কৃষি উন্নয়ন, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, মিথাক্ষরা এবং দায়ভাগ কোন বিষয়ে সম্পর্কিত? এই যে মিথাক্ষরা এবং দায়ভাগ যে কথাটি রয়েছে এটি কোন বিষয়ে সম্পর্কিত? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে, হিন্দুদের উত্তরাধিকার আইন হচ্ছে কিন্তু এই দুটি, এর সাথে কিন্তু এটি সম্পর্কিত, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন সালের 42তম সংশোধনীতে পরিবর্তিত হয়েছিল? অর্থাৎ এখানে প্রশ্নটি একটু ঘুরিয়ে দিয়েছে, অর্থাৎ কোন সালে 42তম সংশোধন হয়েছে সেটি কিন্তু তোমাদের কাছ থেকে জানতে যাওয়া হয়েছে। তো এটি কবে হয়? তোমরা রাখবে, 1976 কিন্তু এই 42তম সংশোধন হয়। এখানে কিন্তু সোশ্যালিস্ট এবং সেকুলার শব্দ কিন্তু যোগ করা হয়েছে। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, জরুরি অবস্থা মোট কতবার ঘোষণা হয়েছে? জরুরি অবস্থা মোট কতবার ঘোষণা হয়েছে? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে, এই যে জরুরি অবস্থা যে রয়েছে এটি এখনও পর্যন্ত কিন্তু শুধুমাত্র 3বার কিন্তু জারি হয়েছে। কবে কবে হয়েছে? তোমরা রাখবে, 1962 যখন চায়নার সাথে যুদ্ধ হয়েছিল তখন একবার হয়েছিল। তারপর 1971 যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল তখন একবার হয়েছিল, এবং 1975 থেকে 77-এর মাঝে কিন্তু এই আভ্যন্তরীণ কিন্তু গোলযোগের জন্য কিন্তু এই জরুরি অবস্থা জারি হয়েছে। এই হচ্ছে কিন্তু মোট 3বার এই জরুরি অবস্থা জারি হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কবে গঠিত হয়? কী হবে সঠিক উত্তর? কমেন্ট করো। তোমরা রাখবে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 1993 কিন্তু জাতীয় মানবাধিকার আইন অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কিন্তু গঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? তো আশা করি তোমরা সকলেই জানো যে তারাপুর অটোমেট পাওয়ার স্টেশন হচ্ছে কিন্তু ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো অপশান বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, তারাপুর। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, আইহল প্রশস্তি কে রচনা করেন? আইহল প্রশস্তি কে রচনা করেন? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে, আইহল যে প্রশস্তি রয়েছে সেটি কিন্তু রবি কীর্তি রচনা করেন। এখানে কিন্তু দ্বিতীয় যে পুলকেশী রয়েছে তার কিন্তু কীর্তি এখানে কিন্তু বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন দেখো, সাইমন কমিশন ভারতে আসে কবে? সাইমন কমিশন ভারতে কখন আসে?
তোমরা রাখবে সাইমন কমিশন কিন্তু 1928 সালে কিন্তু ভারতে আসে এবং এই সাইমন কমিশনে কোনো ভারতীয় না থাকার কারণে কিন্তু এর প্রচণ্ড বিরোধ হয় এবং সাইমন কমিশন কিন্তু ফিরে যেতে বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম সুপার কম্পিউটার পরম 8000 কোন সালে চালু হয়? ভারতের প্রথম সুপার কম্পিউটার পরম 8000 কোন সালে চালু হয়? তোমরা রাখবে এটি চালু হয় কিন্তু 1991 সালে। এটি কিন্তু ভারতের প্রথম স্বদেশী কম্পিউটার। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিল? পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিল? তো সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে এই যুদ্ধে কিন্তু ইব্রাহিম লোদিকে কিন্তু পরাজিত করেছিল। ঠিক আছে, এই যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? তোমরা রাখবে এই যে পানিপথের প্রথম যুদ্ধ অর্থাৎ ব্যাটেল অফ পানিপথ এটি হয় কিন্তু 1526 সালে। 1526 সালে কিন্তু এই পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, ডক্ট্রিনস অফ ল্যাপস কে প্রবর্তন করেন? ডক্ট্রিন অফ ল্যাপস কে প্রবর্তন করেন? তোমরা রাখবে এটি প্রবর্তন করেন কিন্তু এই যে লর্ড ডালহৌসি। এই ডক্ট্রিন অফ ল্যাপস এটি কী ছিল? তোমরা রাখবে যে এটি ছিল যে রাজার কোনো উত্তরাধিকারী থাকবে না সেই রাজ্যকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু অধিগ্রহণ করবে। এই হচ্ছে কিন্তু ডক্ট্রিনস অফ ল্যাপস এর মানে। পরবর্তী প্রশ্ন দেখো, অস্পৃশ্যতা শাস্তিযোগ্য কোন আর্টিকেল দ্বারা? অস্পৃশ্যতা শাস্তিযোগ্য কোন আর্টিকেল দ্বারা? তোমরা রাখবে আর্টিকেল 17 দ্বারা কিন্তু হচ্ছে এই অস্পৃশ্যতা শাস্তিযোগ্য। ঠিক আছে, তো প্রোটেকশন অফ সিভিল অ্যাক্ট এবং প্রোটেকশন অফ সিভিল রাইটস এর দ্বারাই কিন্তু এটি শাস্তিযোগ্য। এটি কিন্তু তোমরা মনে রাখবে, এটি কিন্তু তোমাদের ডব্লিউপি এক্সামেও কিন্তু এর আগে একবার এসেছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজ্যকে ভারতের উদ্যান বলা হয়? কোন রাজ্যকে ভারতের উদ্যান বলা হয়? তোমরা রাখবে কর্ণাটককে কিন্তু ভারতের উদ্যান বলা হয়। অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালিত হয়? ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালিত হয়? তোমরা রাখবে 29শে আগস্ট কিন্তু এই ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হয়। এই ন্যাশনাল স্পোর্টস ডে এই তারিখেই কেন পালিত হয়, অন্য তারিখে কেন না? তোমরা রাখবে যে বিখ্যাত হকি প্লেয়ার যে মেজর ধ্যানচাঁদ রয়েছে তার কিন্তু জন্মদিন হচ্ছে এই 29শে আগস্ট এবং এই তার জন্মদিনকে মনে রাখার জন্য কিন্তু এই ন্যাশনাল স্পোর্টস ডে এই দিনটিকেই কিন্তু পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ধাতুকে দ্রাব্য ধাতু বলা হয়? কোন ধাতুকে দ্রাব্য ধাতু বলা হয়? তোমরা রাখবে সোনাকে কিন্তু দ্রাব্য ধাতু বলা হয়, দ্রব্য। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত? ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত? তোমরা রাখবে ভারতীয় সংবিধানের 3য় অংশে অর্থাৎ আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে কিন্তু এই যে মৌলিক অধিকার যে রয়েছে এটি কিন্তু বর্ণিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, পোলিও কোন ভাইরাস দ্বারা হয়? পোলিও কোন ভাইরাস দ্বারা হয়? তোমরা রাখবে এই যে পোলিও যে রয়েছে এটি কিন্তু পোলিও ভাইরাস দ্বারা কিন্তু এই পোলিও হয়ে থাকে। পশ্চিমী ঝঞ্ঝা কোন রাজ্য থেকে কোন রাজ্যে বৃষ্টিপাত হয়? পশ্চিমী ঝঞ্ঝা থেকে কোন রাজ্যে বৃষ্টিপাত হয়? তোমরা রাখবে শীতকালে কিন্তু উত্তর পশ্চিম থেকে হাওয়া চলে এবং তার কারণে কিন্তু পাঞ্জাব, হরিয়ানা এবং ইউপির কিছু অংশ কিন্তু এখানে কিন্তু বৃষ্টিপাত হয়, অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ পাঞ্জাব। মহাজনপথ যুগে কৌশাম্বী ছিল কার রাজধানী? মহাজনপথ যুগে কৌশাম্বী ছিল কার রাজধানী? তো কৌশাম্বী কার রাজধানী ছিল? তোমরা রাখবে বৎস এর রাজধানী ছিল কিন্তু কৌশাম্বী। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ম্যাগসেসে পুরস্কার কোন দেশের সঙ্গে যুক্ত? ম্যাগসেসে পুরস্কার কোন দেশের সাথে যুক্ত? তোমরা রাখবে এটি কিন্তু ফিলিপিন্সের সাথে যুক্ত। ঠিক আছে, ফিলিপিন্সের যে তৎক্ষণাৎ যে প্রেসিডেন্ট ছিল রোম্যান ম্যাগসেসে, তার নাম অনুসারে কিন্তু এই
রোমান ম্যাগসেসে অ্যাওয়ার্ড কিন্তু রাখা হয় এবং এটি ফিলিপাইন্সের সাথে কিন্তু যুক্ত। আয়ুষ্মান ভারত যোজনা কোন সালে শুরু হয়? আয়ুষ্মান ভারত যোজনা কোন সালে শুরু হয়? তোমরা রাখবে এটি কিন্তু 2018 সাল থেকে কিন্তু এটি শুরু হয়। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, কোন ভারতীয় বিজ্ঞানী মিসাইল ম্যান নামে পরিচিত? বাচ্চা বাচ্চা এই প্রশ্নটির উত্তর জানে। তোমরা রাখবে এই যে মিসাইল ম্যান নামে কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি কিন্তু মিসাইল ম্যান নামে পরিচিত, অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রেলওয়ে বাজেট আলাদাভাবে পেশ কবে হয়? ভারতীয় রেলওয়ে বাজেট কবে আলাদাভাবে পেশ হয়? তোমরা রাখবে এটি কিন্তু 2016 সালে কিন্তু ভারতীয় রেলওয়ে বাজেট আলাদাভাবে পেশ হয়। রাজ্যসভার সভাপতি কে? রাজ্যসভার সভাপতি কে? তোমরা রাখবে রাজ্যসভার সভাপতি হচ্ছেন কিন্তু উপরাষ্ট্রপতি, অর্থাৎ অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। গোলকুন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত? গোলকুন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু তেলেঙ্গানায় অবস্থিত, অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, কোন অ্যাক্ট দ্বারা বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল হয়েছিল? কোন অ্যাক্ট দ্বারা বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল হয়েছে? তোমরা রাখবে চার্টার অ্যাক্ট 1833 এর অনুসারে কিন্তু বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল কিন্তু হয়েছে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের আজকের মোট 40টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। আশা করি তোমরা ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার করতে পেরেছো। কার কত অ্যান্সার হলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিয়ে দাও, এবং তোমরা যা এখনও ভিডিওটাতে লাইক দাওনি, আমরা এই ভিডিও টার্গেট রেখেছি শুধুমাত্র 100টি লাইক। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।